প্রতিটি মঙ্গল পুরুষও তার জন্মানো দিন থেকে যোদ্ধা, আর মেয়েরা যুদ্ধের সহযোগী। মাত্র 3 বছর বয়সে মঙ্গল শিশুদের ঘোড়ার পিঠে বেঁধে ছেড়ে দেওয়া হতো। তারপর ঘোড়াকে ছুটানো হতো পূর্ণ গতিতে। 6 বছর বয়স নাগাদ এই শিশুরা নিজেরাই পুরুদস্ত সোয়ার হয়ে উঠত। 10 বছর বয়সের মধ্যে তারা শিখে যেত তীরন্দাজি। যে পুরুষ তীর চালাতে আর ঘোড়া চড়াতে জানতো না, মঙ্গলদের সমাজে তার পক্ষে বেঁচে থাকা ছিল অসম্ভব। মেয়েরাও সমান তালে ঘোড়া চড়তে জানতো তীর চালাতে। মঙ্গলরা সওয়ার হিসেবে এত দক্ষ ছিল যে তারা পূর্ণ বেগে চলা ঘোড়ার উপর থেকে নিখুঁতভাবে তীর চালাতে পারত। তারা যে কোনো সময় ঘোড়ার পিঠ থেকে একদিকে কাত হয়ে ঘোড়ার পেটের সাথে লেগে থাকতে পারত। তীর চালাতো ঠিক তখন যখন ঘোড়ার 4 পা মাটি থেকে শূন্য থাকতো। এতে তীরের নিশানা থাকতো নিখুঁত। এমনকি তারা উল্টো দিকে ফিরেও একই দক্ষতা তীর চালাতে জানত। তাদের ধনুকের পাল্লা ছিল প্রায় 200 থেকে 350 মিটার, চীনাদের ধনুকের চেয়ে প্রায় দ্বিগুণ। এই পাল্লার কারণে তাদের অনেক দূর থেকে শত্রুকে ঘায়েল করতে সক্ষম ছিল। তীরন্দাজিতে মঙ্গলদের সেরা অস্ত্র ছিল পার্থিয়ান শট নামের দুর্দান্ত এক কৌশল। শত্রু সামনে থেকে হঠাৎ ভয় পেয়ে পালানো বান করে তারা ঘোড়া উল্টো দিকে ঘোড়া ফেরানোর বান করত। ফলে শত্রুরা স্বভাবগতভাবে পিছু নিত। পালানো বান করা অবস্থাতে হঠাৎ চূড়ান্ত ঘোড়া থেকে পেছনে ফিরে তীর মেরে তারা শত্রুর বুক এপুর উপর করে দিত। আর এই ফাঁদে একবার পড়ে গেলে বেঁচে পড়া যে কারোর জন্য কঠিন হয়ে যেত। যুদ্ধের ময়দানে তাই মঙ্গলরা খুব কমই শত্রুর সাথে সরাসরি সংঘর্ষ যেত। তারা শত্রুকে গায়ের জোরে নয়, বুদ্ধির খেলাতে হারিয়ে এমন পরিস্থিতিতে নিয়ে আসতো যেন যুদ্ধ শুরুর আগে শত্রুর পরাজয় হয়ে ওঠে অবধারিত। চেঙ্গিস খান কখনো এমন কোনো যুদ্ধ জড়াতেন না যেখানে তিনি জিততে পারবেন না। এসব ক্ষেত্রে তিনি স্রেফ যুদ্ধ এড়িয়ে যেতেন। শত্রুর হারের খবর রাখতে যুদ্ধের কয়েক মাস বা কয়েক বছর আগে তিনি প্রচুর গোয়েন্দা নিয়োগ করতেন। বড় যুদ্ধগুলো চেঙ্গিস খানের সাফল্য অন্যতম প্রধান কারণ তিনি শত্রুর উদ্দেশ্যের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতেন। তাই তার পক্ষে শত্রুর পরবর্তী চাল আন্দাজ করা ছিল অপেক্ষাকৃত সহজ। তার গোয়েন্দা প্রায় শত্রু বাহিনীর ভেতরে যারা কমান্ডার কিংবা সম্রাটের বিরুদ্ধে ক্ষেপে আছে তাদের চিহ্নিত করত এবং সুযোগ বুঝে তাদের দলে ভিড়ে যেত। মঙ্গলরা লড়াইয়ের সময় সাধারণত তাদের দুরন্ত ক্যাভালরি নিয়ে শত্রু যে কোনো একটা ফ্লক্স, কখনো 2টা ফ্লক্সে ভেঙে ফেলত। এটা ছিল তাদের ফ্লাইমারি ট্যাকটিক্স। এতে কাজ না হলে তারা অনেক সময় একটা দুর্বল বাহিনী পাঠিয়ে শত্রুকে লড়াই নামতে উদ্বুদ্ধ করত। মূল বাহিনী লুকিয়ে থাকতো চতুর্দিকে। লড়াই শুরুর পর তারা শত্রুকে হঠাৎ ঘিরে ফেলত সব দিক থেকে। এই অবস্থায় সাধারণ কোনো বীর সেনাপতি জীবন বাজি রেখে শত্রুকে আক্রমণ করেন। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ হতে পারত অনেক বেশি। এই ক্ষয়ক্ষতির কমানোর জন্য মঙ্গলরা পালানোর একটা পথ রেখে দিত শত্রুর একেবারে সামনেই। ফলে শত্রু চারদিক থেকে ঘেরাও হয়ে লড়াই করার ঝুঁকি না নিয়ে ওই পথ দিয়ে ছত্রভঙ্গ হয়ে পালাতো। কিন্তু এখানে শেষ ছিল না। ওই পথে শেষের দিকে তৈরি হয়ে থাকতো লুকিয়ে থাকা মঙ্গল তীরন্দাজের দল। যাকে তাকে তীর মেরে তারা পালাতে থাকা শত্রুদের মেরে সাফ করে ফেলত। এসবের সাথে সাথে মঙ্গল বাহিনী কঠোর পরিশ্রম করে শিখেছিলেন যুদ্ধ কৌশলের ইতিহাস। সবচেয়ে কঠিন ট্যাকটিক্স গুলো একটা, ফ্রেন্ট রিসিস্ট অ্যান্ড ছদ্মপলায়ন। লড়াই করতে করতে হঠাৎ একটা সময় পুরো মঙ্গল বাহিনী পিছু হটে পালাবার অভিনয় করত। এতে শত্রু সেনাদের শৃঙ্খলা নষ্ট হয়ে যেত। তারা মহাসমারোহ মঙ্গলদের উপর ঝাঁপিয়ে পড়ত। এভাবে শত্রুদের নিজেদের পছন্দ মতো জায়গায় নিয়ে এসে তারা ঝাঁপিয়ে পড়ত শত্রুদের উপর। শুরু হতো হত্যাকাণ্ড। বাস্তবায়ন করতে এক একটা বাহিনী হতে হয় দ্রুতগতির কিন্তু সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী এবং হিসেবী। চেঙ্গিস খান বছর পর বছর ধরে প্রশিক্ষণ নিয়ে নিজের বাহিনীকে গড়ে তুলেছিলেন নির্মম এক যুদ্ধের মেশিন হিসেবে। তিনি তার সেনাপতির উপর চরম আস্থা রাখতেন। তাদেরকে তিনি দিয়েছিলেন নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার অবাধ স্বাধীনতা। এতে তাদের পক্ষে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গিয়েছিল। মঙ্গলরা ব্যক্তিগতভাবে যোদ্ধা হিসেবে তাদের অধিকাংশ প্রতিপক্ষের চেয়ে ছিল আকারে কর্মকায়, শারীরিকভাবে দুর্বল আর অশিক্ষিত। কিন্তু তারা এগিয়ে ছিল সাহস, একতা আর আত্মবিশ্বাসে। তারা বিশ্বাস করত তারা ঈশ্বরের মনোনীত এক জাতি যাদের পরাজিত করা অসম্ভব। তাদের বিশ্বাস জন্মেছিল চেঙ্গিস খান কখনোই পরাজিত হবেন না,
তাই তারা ছিল নেতার প্রতি চরম অনুগত এক জাতি। একটা ওয়াল ওয়েদার হেভিকলের কথা ভাবুন, যা শূন্যের নিচে 45 ডিগ্রি সেলসিয়াস থেকে শূন্যের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরামসে পথ চলতে পারে, যা চালাতে আপনি পথে যা করে পান তা দিয়ে জ্বালানি কাজ হয়ে যায়। আবার নিজের ওজনের সমান বার সারাক্ষণে বহন করতে পারে, যার আলাদা কোনো দেখাশোনা দরকার পড়ে না, এবং যা আপনাকে খাবার পানি দুটোই দিতে পারে। সেই সাথে সেটার বিভিন্ন অংশ দিয়ে আপনি পোশাক, থাকার জায়গা, অস্ত্র তৈরি করতে পারেন। এমন কোনো জাদুকরী বাহন কি আসলে আছে? মঙ্গলদের ছিল, আর তা ছিল মঙ্গল ঘোড়া। এই ঘোড়াগুলো আরবি বা তুর্কি ঘোড়ার চেয়ে আকারে অনেক ছোট। মঙ্গোলিয়া কঠিন রুক্ষ আর প্রচন্ড ঠান্ডায় টিকে থাকার জন্য এই আকারে ছোট হওয়া খুবই প্রয়োজন। মঙ্গল ঘোড়া প্রতি শীত ও বসন্তে নিজেদের শরীরে প্রায় 30% ওজন হারায়, কারণ এ সময় তারা খুব সামান্য খাবার খেয়ে টিকে থাকে। এই জন্য তারা গ্রীষ্মে জন্মানো তাজা ঘাস খেয়ে আবার তা পূরণ করে ফেলে। শীতের মধ্যে চলতে পারার কারণে যেখানে মধ্যযুগের যে কোনো বাহিনী শীতকালে চুপচাপ ঘরে বসে থাকতে বাধ্য হতো, সেখানে মঙ্গলরা ছুটে বেড়াতো প্রচন্ড ঠান্ডাতেও। প্রতিটি মঙ্গল সৈনিকের কাছে 3 থেকে 5টা ঘোড়া থাকতো। কোনো একটি ঘোড়া ক্লান্ত হয়ে গেলে তারা সাথে সাথে ঘোড়া বদলে ফেলতো। এভাবে পালা করে 4-5টা ঘোড়া চড়তো বলে তারা অনায়াসে কোথাও না থেমে পার হয়ে যেত বিশাল দূরত্ব। একজন মঙ্গল সওয়ার দৈনিক 120 মাইল পথ পাড়ি দিত, যা সে সময়ে মানুষের কাছে ছিল অকল্পনীয়। এই ঘোড়াগুলো ছোটবেলা থেকে বেড়ে উঠত মঙ্গল স্তূপে, যেখানে ঘাস ছাড়া খাওয়া আর তেমন কিছু নেই। এদের আলাদাভাবে কোনো যত্ন নেওয়া প্রয়োজন হতো না। আকারে ছোট হওয়াতে খাবার লাগতো তুলনামূলকভাবে কম। এরা পানি খেত খুবই কম, দিনে 3 থেকে 4 বার মাত্র। প্রচন্ড শীতের মধ্যে এরা বরফের গুরুকে টিকে থাকতে পারত। অন্যান্য জাতের চেয়ে এদের স্ট্যামিনা হয় বেশি। একটা 250 কেজি ওজনের মঙ্গল ঘোড়া পিঠে 300 কেজি ওজন নিয়ে দিনে 60 কিলোমিটার পথ চলতে পারে ক্লান্তি ছাড়াই। আর একজন সোয়ার দিনে 60 কিলোমিটার হেসে হারিয়ে দিতে পারে অন্য সব ঘোড়াকে। মঙ্গল প্রধান খাবার ছিল ঘোড়ার মাংস, বার্লি আর ঘোড়ার দুধ। তাদের জাতীয় পানি হলো ঘোড়ার দুধ দিয়ে বানানো একরকম অ্যালকোহল আইরাগ। তাদের সবার কাছে থাকতো একটা করে বড় ব্যাগ বা বোট, শুকনো ভেড়ার মাংস গুঁড়ো, যা তাদের জন্য দূরপাল্লা যাত্রা দিনের পর দিন খাবার যোগান দিত। শুকনো অবস্থা বা স্যুপ হিসেবে খাওয়ার জন্য এটা ছিল খুবই কার্যকরী একটি খাবার। প্রচন্ড খাদ্যাভাবের সময় ঘোড়ার শিরা কেটে রক্ত পান করে বেঁচে থাকতো মঙ্গলরা। শুধু ঘোড়ার দুধ আর রক্ত পান করে তারা টিকে থাকতে পারত পুরো 1 মাস। এমন একটা বাহিনীর জন্য লজিস্টিক সাপ্লাইয়ের কোনো দরকার পড়তো না। তাদের শুধু একটা জিনিস খেয়াল রাখতে হতো, চলার পথে যেন ঘোড়ার খাওয়ার জন্য প্রচুর ঘাস থাকে। এই সুবিধাগুলো মঙ্গল সেনাবাহিনীকে পরিণত করেছিল তার সময়ের চেয়ে কয়েকশো বছর এগিয়ে থাকা এক যুদ্ধের মেশিনে। সংখ্যা, শক্তি বা প্রযুক্তির চেয়ে মঙ্গলরা অনেক বেশি এগিয়ে ছিল মানসিকতায়। অসভ্য এক সমাজে বেড়ে ওঠায় তারা ছিল অন্য যে কোনো জাতির তুলনায় বয়ডরহীন। নিজেদের যাযাবর ঐতিহ্য তাদের দিয়েছে অবিরাম শত শত কিলোমিটার পথ চলার সামর্থ্য আর শিকারকে দাওয়া করার প্রবৃত্তি। সেই সাথে তাদের নেতা ছিলেন মনস্তাত্ত্বিক যুদ্ধের সেরা জেনারেল চেঙ্গিস খান। ইনশাল্লাহ বাকি আলোচনা করব চীন বিজয় করেছিলেন চেঙ্গিস খান। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন।